আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা যারা 2026 এসএসসি পরীক্ষা দিবা তোমরা জানো যে তোমাদের এমসিকিউ থাকবে 15টা আর হলো তোমাদের শর্ট কোশ্চেন থাকবে 8টা 5টা দিতে হবে 5টা শর্ট কোশ্চেনে 5 দুগুণ 10 আর 15টা এমসিকিউ এ তোমাদের হলো 15 মার্ক এই তোমাদের 25 মার্কের পরীক্ষা হবে আর 25 মার্ক তোমাদের স্কুল থেকে দিয়ে দিবে বোর্ডে পাঠিয়ে দিবে তো তোমরা ওই 25 সবাই 25 পেয়ে যাবা এখানে যদি তোমাদের এমসিকিউটা একটু ভালো করো আর সংক্ষিপ্ত কোশ্চেন যদি মোটামুটি পারো তাও কিন্তু তোমাদের এ প্লাস চলে আসবে ইজিলি এই সাবজেক্টটাতে গাইড থেকে তোমাদের অনেক এমসিকিউ থাকবে এগুলো শেষও করতে পারবা না আর অনেক কিছু শেখাও হবে না কম্পিউটার রক্ষণাবেক্ষণ তাহলে আমরা কি শিখবো যে কম্পিউটার কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায় দেখো কম্পিউটার হচ্ছে কিছু ইলেকট্রনিক যন্ত্রাংশ মানে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত রূপ তো সুতরাং এর থেকে যদি আমরা এটা হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সমন্বিত রূপ এটা একটা যন্ত্র তাই না তাহলে আমরা যদি এই যন্ত্র থেকে সেবা পেতে চাই তাহলে এর পরিচর্যা করতে হবে যেমন বাইরের যেমন বিভিন্ন নিয়ামক আর্দ্রতা তাপমাত্রা বিদ্যুৎ ক্ষেত্র চুম্বক ক্ষেত্র ধূলিকণা ধোয়া পানি ইত্যাদির প্রভাব থেকে কম্পিউটারকে রক্ষা করতে হবে পাশাপাশি এর মধ্যে থাকা অপারেটিং সিস্টেম অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আপডেট রাখতে হবে কাজে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায় আসলে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায় কম্পিউটারের রক্ষণাবেক্ষণ দুই প্রকারের হতে পারে যথা প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ আরেকটা হলো সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ প্রতিরোধমূলক এটা কি যে কম্পিউটারের ফল্ট বা কোনো সমস্যা তৈরি হওয়ার পূর্বেই কি করতে হবে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়াকে বলা হয় প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ যেমন ব্যবহারকারী নিজেই এই ধরনের রক্ষণাবেক্ষণ করতে পারে যেমন সে ভাইরাস স্ক্যান করবে ডিস্ক ক্লিন ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন তারপরে সফটওয়্যার আপডেট এই কাজগুলো করবে ওকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ দেখো কম্পিউটারের ফন্ট বা সমস্যা তৈরি হওয়ার পর তা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে কম্পিউটারে কোনো ফল বা সমস্যা তৈরি হওয়ার পর সেটা মেরামত বা পরিবর্তন করে কম্পিউটারকে কর্মক্ষম করাকে সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ বলে তার মানে রক্ষণাবেক্ষণ হলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ দুইটা হয় এটা কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝো যেহেতু তোমাদের 2 মার্কের কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারকে কাজের উপযোগী করে ভালো অবস্থায় রাখার প্রচেষ্টাকে বোঝায় রক্ষণাবেক্ষণ 2 প্রকার প্রতিরোধমূলক আর সংশোধনমূলক তো এই দুইটা সম্পর্কে 2 লাইন করে লিখে দিবা তাহলে তোমাদের 2 মার্কের একটা প্রশ্ন হয়ে যাবে ওকে দেখো সংশোধনমূলক রক্ষণাবেক্ষণের জন্য সাধারণত কম্পিউটার টেকনিশিয়ান লাগে দেখো আমরা যদি প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করতে চাই তাহলে কিন্তু নিজেরাই করতে পারবো সংশোধনমূলক রক্ষণাবেক্ষণ করতে চাই তাহলে কিন্তু টেকনিশিয়ান লাগবে কি লাগবে টেকনিশিয়ানের প্রয়োজন হবে আরেকটা বিষয় লক্ষণীয় যে কম্পিউটারের আশপাশে কোনো ধাতব পদার্থ বা চৌম্বক জাতীয় পদার্থ রাখা যাবে না সে ইলেকট্রিক শক থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই কম্পিউটারের বিদ্যুৎ সংযোগ অবস্থায় আর্থিং থাকতে হবে তার মানে কম্পিউটারের শক থেকে রক্ষা পাওয়ার জন্য কি করা থাকতে হবে শক থেকে রক্ষা পাওয়ার জন্য আর্থিং থাকতে হবে ওকে এবার দেখো কম্পিউটারের রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব দেখো রায়না কলেজে ভর্তি হওয়ার পর বাবার কাছে বাইনা ধরেছিল ল্যাপটপ কিনে দেওয়ার জন্য বাবা প্রথম স্বামীকার ফল ভালো হওয়ার রায়নাকে একটা কোর i5 প্রসেসর যুক্ত ল্যাপটপ কিনে দিল ল্যাপটপ পেতো এবং এর গতি দেখে রায়না মুগ্ধ সে কিছুদিনের মধ্যে অনেক সফটওয়্যার ইনস্টল করে ফেললো কিন্তু রায়না লক্ষ্য করলো তার ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যাচ্ছে তো বছরের মাথায় এসে রায়না দেখলো যে তার ল্যাপটপ এতটাই ধীরগতি হয়ে গেছে যে কাজ করতে গিয়ে রায়না মহাবিরক্ত কিছুদিন পর সে বাবাকে আরেকটি ল্যাপটপ কিনে দেওয়ার জন্য আবদার করলো তার মানে দেখো দীর্ঘদিন যদি আমরা কোনো কিছু ব্যবহার করি তাহলে কি হয় যন্ত্রের গতি কমে যায় তো অঙ্কন তার কম্পিউটার ইন্টারনেট কানেকশন দিয়েছে এখন সে প্রায় ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে এতে তার লেখাপড়ার অনেক উপকার হচ্ছে লেখাপড়া ছাড়াও সে বন্ধুদের ইমেল করা গান শোনা ছবি দেখার কাজেও ইন্টারনেট ব্যবহার করে ইদানিং সে দেখছে কম্পিউটারটি কোনো কারণ ছাড়াই মাঝে মাঝে রিস্টার্ট হয়ে যাচ্ছে তার মানে এটা একটা কিন্তু দেখো তাহলে ধীরগতির হয়ে যায় আবার রিস্টার্ট হয়ে যায় এছাড়া মাঝে মাঝে অঙ্কনের ইচ্ছা ছাড়া বিভিন্ন ওয়েবসাইট ঢুকে যাচ্ছে তার মানে ইচ্ছা ছাড়া অন্য অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে এগুলো কিন্তু প্রবলেম একদিন ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করলে সে অবাক হয়ে দেখলো যে তার সব ফাইলগুলো আবার শর্টকাট হয়ে গেছে তাহলে ফাইলগুলো কি হতে পারে শর্টকাট হয়ে যেতে পারে আবার মূল ফাইলগুলো কোথাও আবার দেখা যাচ্ছে না এটাও একটা সমস্যা ওকে উপরের ঘটনা দুটো থেকে তোমরা কি বুঝলে তোমাদের অনেকের অভিজ্ঞতার সাথে মিলে যাচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি সম্পর্কে এতদিন তোমাদের অনেক কিছু জানা হয়ে গেছে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর ও সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো মূল যন্ত্র তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে প্রসেসর বা সফটওয়্যার নির্ভর যন্ত্রই হলো কি মূল যন্ত্র নতুন একটি কম্পিউটার তার ডেস্কটপ ল্যাপটপ ট্যাবলেট যাই হোক না কেন দেখবে খুব ভালো বা দ্রুত গতিতে কাজ করছে কিন্তু কিছুদিন ব্যবহারের পর এটি ক্রমশ ধীর গতির হয়ে যায় পুরনো হলে যন্ত্রটি কেমন যেন ধীর হয়ে যায় এটা একটি এমসিকিউ পুরনো হলে কি হয়ে যায় পুরনো হলে যন্ত্রটি কেন যেন একটু ধীর হয়ে যায় অনেক সময় একটি কমান্ড দিয়ে অনেকক্ষণ অপেক্ষা করতে হয় মাঝে মাঝে পরিস্থিতি এমন হয়ে দাঁড়ায় যে রাগান্বিত হয়ে আরেকটা নতুন কম্পিউটার কিনে ফেলতে ইচ্ছে করে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার উপায় তাহলে কি এখানে রয়েছে কম্পিউটার সফটওয়্যারের গুরুত্ব নিচের শ্রেণীতে তোমরা রক্ষণাবেক্ষণ সম্পর্কে কিছুটা জেনেছো তো বেশিরভাগ মানুষই আইসিটি যন্ত্রপাতি বা অন্য কোনো যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজটি করতে ভালো লাগে না তারপরেও এই কাজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার আইসিটি যন্ত্র বা কম্পিউটারটি সচল ও পূর্ণ মাত্রায় কর্মক্ষম রাখতে চাও তার মানে আইসিটি যন্ত্র বা কম্পিউটারটা যদি আমরা সচল এবং পূর্ণ মাত্রায় কর্মক্ষম রাখতে চাই তাহলে অবশ্যই কি করতে হবে অবশ্যই এটা রক্ষণাবেক্ষণ করতে হবে
এ কাজের জন্য তোমার যন্ত্রপাতির বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। আসলে আমরা এখানে আইসিটি যন্ত্রপাতির ক্ষেত্রে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলছি। তাহলে এই যে আমরা তার মানে কম্পিউটারকে সচল এবং পূর্ণমাত্রায় কর্মক্ষম রাখতে রক্ষণাবেক্ষণ করতে হবে। কেন রক্ষণাবেক্ষণ করতে হবে? সচল রাখতে, কর্মক্ষম রাখতে। এটা হলো যে এখানে আমরা আসলে রক্ষণাবেক্ষণ বলতে কোনটি রক্ষণাবেক্ষণ বোঝায়? সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণের কথা বলা হচ্ছে। তোমার আইসিটি যন্ত্রটিতে যদি মাইক্রোসফট কোম্পানির উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে, না বিশ্বের বেশিরভাগ কিন্তু অপারেটিং সিস্টেম হলো এই উইন্ডোজ অপারেটিং সিস্টেম। তাহলে এটা একটা কোশ্চেন যে বিশ্বের বেশিরভাগ মানুষ কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে? তাহলে বিশ্বের বেশিরভাগ মানুষ আসলে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা ব্যবহার করে। তবে দেখো এই যে কেউ যদি এটা ব্যবহার করে, তবে অপারেটিং সিস্টেম সবসময় কিন্তু আপডেট করতে হবে। মানে তোমাকে সবসময় কি করতে হবে? এই অপারেটিং সিস্টেমটা আপডেট মানে হালনাগাদ করতে হবে। ইন্টারনেটে সংযুক্ত যদি কেউ থাকে, নেটে অনলাইনে সংযুক্ত থাকলে স্বয়ংক্রিয়ভাবে কি হয়ে যায়? আপডেট হয়ে যায়। এজন্য অপারেটিং সিস্টেম প্রায় একই ধরনের সুবিধা দিয়ে থাকে। তাছাড়া তোমাকে অবশ্যই মাঝে মাঝে কি করতে হবে? এই যে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার ব্যবহার করে কম্পিউটারকে সচল ও গতিশীল করতে হবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন যে আমরা কম্পিউটারকে সচল এবং গতিশীল রাখার জন্য কি ব্যবহার করতে পারি? যে রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। কি? রেজিস্ট্রি ক্লিন আপ সফটওয়্যার। যদি রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করো, তোমার কম্পিউটার বা আইসিটি যন্ত্রটি ঠিকভাবে কাজ করবে না এবং তোমার জন্য অনেক সময় বিরক্তির কারণ হবে। এছাড়াও প্রত্যেকবার কম্পিউটার ব্যবহার করার সময় বেশ কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। তো তার মানে কম্পিউটার ব্যবহার করলে কি তৈরি হয়? এই কম্পিউটার যখন আমরা ব্যবহার করব তখন কিছু টেম্পোরারি ফাইল তৈরি হয়। অনেকদিন এই ফাইলগুলো না মুছে দিলে হার্ড ডিস্কের অনেক জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয়। সেজন্য আমাদের সবার উচিত সফটওয়্যারের সাহায্য নিয়ে এই টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া। এতে হার্ড ডিস্কের বেশ খানিকটা জায়গা খালি হবে আর কম্পিউটারে কাজ করার গতিও বেড়ে যাবে। তার মানে টেম্পোরারি ফাইল মুছে ফেললে কি হয়? কম্পিউটারের কাজের গতি বেড়ে যায়। এটা এমসিকিউ। ওকে। ইদানিং ইন্টারনেট ব্যবহার করা ছাড়া আইসিটি যন্ত্রের ব্যবহার কল্পনা করা যায় না। ইন্টারনেট ব্যবহার করলে তোমার ইন্টারনেট ব্রাউজারের ক্যাশ মেমোরিতে অনেক কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয়। তাহলে কোথায় টেম্পোরারি ফাইল জমা হয়? ক্যাশ মেমোরিতে। ওকে। তাহলে ক্যাশ মেমোরিতে কি জমা হয়? কুকিজ এবং টেম্পোরারি ফাইল জমা হয়। তো এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলে কিছুদিন পর পর ক্যাশ মেমোরি পরিষ্কার করা একান্ত প্রয়োজন। এই কাজটি করতে তোমাকে সাহায্য করবে হলো সফটওয়্যার। তো অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া বর্তমানে আইসিটি ডিভাইস ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার মানে অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার, অ্যান্টি ম্যালওয়্যার ছাড়া আইসিটি ডিভাইস ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এ ধরনের সফটওয়্যার একটি গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণ কার্যক্রম যার মাধ্যমে আইসিটি যন্ত্র ব্যবহারকারীগণ তাদের যন্ত্রে ভাইরাস সহ ম্যালওয়্যার ও সফটওয়্যার আক্রমণ থেকে রক্ষা পায়। তো পাশাপাশি নির্বিঘ্নে তাদের যন্ত্র বা যন্ত্রগুলো ব্যবহার করতে পারেন। সবচেয়ে মজার ব্যাপার কি জানো? এখন অনেক অ্যান্টিভাইরাস, অ্যান্টি ম্যালওয়্যার, অ্যান্টি স্পাইওয়্যার এগুলো কিন্তু বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায়। এমনকি এই সফটওয়্যারগুলো ইন্টারনেটের মাধ্যমে আপডেটও করা যায়। হালনাগাদ বা আপডেট অ্যান্টিভাইরাস ছাড়া আইসিটি যন্ত্র ব্যবহার করা ঝুঁকিপূর্ণ। এটা একটা এমসিকিউ। ঠিক আছে? তার মানে কোন অ্যান্টিভাইরাস ব্যবহার করা ঝুঁকিপূর্ণ? হালনাগাদ বা আপডেট ছাড়া অ্যান্টিভাইরাস। ওকে। তার মানে অ্যান্টিভাইরাসে আপডেট করতে হবে, নয়তো নতুন ভাইরাসগুলো চিনবেই না। এখানে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ প্রিয় শিক্ষার্থী দেখো, কম্পিউটারে কাজ করার গতি বজায় রাখার জন্য কোনটি ব্যবহার করা হয়? এই যে ডিস্ক ক্লিন আপ আর হলো ডিস্ক ডিফ্র্যাগমেন্টর ব্যবহার করতে হয়। এই প্রোগ্রামগুলো সাধারণত অপারেটিং সিস্টেমের সাথে যুক্ত থাকে। এই সফটওয়্যার দুটো হার্ড ডিস্কের জায়গা খালি করে দেয়, হার্ড ডিস্কের জায়গা খালি করে এবং ফাইলগুলো এমনভাবে সাজায় যাতে কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে। তাহলে এগুলো কিন্তু এমসিকিউ এর মধ্যে আসতে পারে। এবার দেখো সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন কিভাবে করা যায়। আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্য কোনো যন্ত্রে ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে যে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন। অতঃপর অপারেটিং সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করতে পারি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং কিছু কিছু ক্ষেত্রে দক্ষতার প্রয়োজন হয়। এই অপারেটিং সিস্টেম সফটওয়্যার যদি আমরা ইনস্টল করতে যাই তাহলে এর জন্য কি লাগবে? আলাদা একটু দক্ষতা প্রয়োজন হয়। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও অনেক সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারী যন্ত্রটি ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে ইনস্টল করতে হয় যে তোমার কোন ধরনের সফটওয়্যার লাগবে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ একটা সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন, অনেক ইম্পর্টেন্ট। ওকে। যে কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তাহলে যে সফটওয়্যারটা ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রে হার্ডওয়্যার সাপোর্ট করে কিনা। তার মানে এটা তোমার যখন প্রশ্নের উত্তর লিখবা কিন্তু তখন কিন্তু
তোমার লেখা যাবে না। তোমরা লিখবা যে সফটওয়্যারটা ইনস্টল করা হবে তা যে হার্ডওয়্যারে সাপোর্ট করে কিনা এটা দেখতে হবে। আবার রিডমি ফাইলটি জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা সেটা পড়ে নিতে হবে। মানে একটা রিডমি ফাইল থাকবে, সেটা জরুরি কিছু লিখছে কিনা এটা লিখে দেখে নিতে হবে। আবার ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা, বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়, কারণ সব কাজ বন্ধ রাখতে হবে, সফটওয়্যারটা ইনস্টল করতে হবে। আবার অ্যান্টিভাইরাস সফটওয়্যারটা বন্ধ আছে কিনা এটা দেখতে, অনেক সময় অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ না থাকলেও প্রবলেম হয়ে যায়। তো অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, মানে কোনো বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রই অনুমোদন দেওয়া থাকে, তবে অনুমতি আছে কিনা এটা দেখতে হবে, যেটা ব্যবহার করা যাবে কিনা। তাহলে এই 5টা জিনিস আমাদের দেখতে হবে যে কোনো সফটওয়্যার ইনস্টল করার পূর্বে আমাদের কয়টা জিনিস খেয়াল রাখতে হবে, আমাদেরকে এই 5টা জিনিস খেয়াল রাখতে হবে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটা অপারেটিং সিস্টেমের উপরে নির্ভর করে, তবে এই প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমে আমাদের সফট বা ডিজিটাল কপি লাগবে। তো আমরা যদি কোনো সফটওয়্যার ইনস্টল করতে চাই তাহলে আমাদের কি লাগবে, আমাদের সফটওয়্যারের একটা ডিজিটাল বা সফট কপি লাগবে। এই সফট কপিটা সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটো রান নামে একটা প্রোগ্রাম যুক্ত অবস্থা থাকে। আমাদের কম্পিউটারে সিডি, ডিভিডি, পেন ড্রাইভ প্রবেশ করালে এবং অটো রান প্রোগ্রামটা সচল হয়ে যাবে এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চাবে। অনুমতি প্রদান করার পরবর্তী ধাপগুলো যদি অনুসরণ করা যায়, দেখবা নেক্সট নেক্সট বারবার নেক্সট চাপতে থাকবা, দেখবা সফটওয়্যার ইনস্টল কাজ হয়ে গেছে। তো তখন তুমি যন্ত্রটা যদি রিস্টার্ট করো তাহলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার শুরু হয়ে যাবে। ওকে, তাহলে সফটওয়্যার কিভাবে তাহলে ইনস্টল করা যায়, এটা একটা প্রক্রিয়া। কিভাবে কম্পিউটারে সফটওয়্যার ইনস্টল করা যায়, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার সফটওয়্যার কিভাবে আনইনস্টল করা যায়, এটাও একটা কিন্তু প্রশ্ন। কারণ মনে করো ইনস্টল করা কোনো একটা সফটওয়্যার ব্যবহার করার প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব? বেশিরভাগ ব্যবহারকারী সফটওয়্যারটি তার যন্ত্রে রেখে দেয়, কিন্তু এতে হার্ড ডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয়। আবার অনেক সময় আইসিটি যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি হয়। তাই বুদ্ধিমানের কাজ কি জানো? এই এমসিকিউটা আসছিল যে বুদ্ধিমানের কাজ, তো বুদ্ধিমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা। এখন প্রশ্ন হলো আনইনস্টল কিভাবে করব? এই কাজটি করতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে থাকে। প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন এক, তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র, বিশেষ করে হাতের আঙ্গুলের স্পর্শ দ্বারা পরিচালিত আর টাচ স্ক্রিন যুক্ত যে স্মার্টফোনগুলো, এগুলো কিন্তু আনইনস্টল করা খুবই সহজ। সেটিং থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটা মেনু চলে আসে, সেখানে আনইনস্টল লেখার জায়গায় টাচ করার পরে সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু হতে পারে যে আমরা স্মার্টফোনে কিভাবে কি করতে পারি, আনইনস্টল করতে পারি। এটাও কিন্তু তোমাদের একটা সংক্ষিপ্ত প্রশ্ন বোর্ডে থাকতে পারে। দেখো, মাইক্রোসফট উইন্ডোজে অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ কিন্তু আইসিটি যন্ত্রে ব্যবহার করে, এই মাইক্রোসফট কোম্পানির এই যে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে কতগুলো ধাপ অনুসরণ করতে হবে। তবে কিভাবে করতে হবে দেখো, প্রথমে স্টার্ট কম্পিউটারে দেখো এই যেখানে স্টার্ট বাটনে প্রথমে স্টার্ট বাটন থেকে তোমাকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। তারপর ডাবল ক্লিক করে অ্যাড ও রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। যেমন দেখো এটা হলো কি, এটা হলো স্টার্ট বাটন। ওকে, এখানে ক্লিক করতে হবে। আর এই যে এখানে দেখো, এখানে হলো কি আছে, এখানে কন্ট্রোল প্যানেল লেখা আছে, আর এটা হলো স্টার্ট বাটন। ওকে, এখানে ক্লিক করলে দেখো এখানে আবার আছে আনইনস্টল আ প্রোগ্রাম। তাহলে এটাতে ক্লিক করলে আমরা কি করতে পারবো, কোনো কিছু আনইনস্টল করতে পারবো। যে প্রোগ্রামটি ইনস্টল করতে চাই সেটা খুঁজে বের করে আনইনস্টলে ক্লিক করলে কি হয়ে যাবে, ফাইলটি আনইনস্টল হতে শুরু করবে। ফাইল বড় হলে আনইনস্টল করতে একটু বেশি সময় লাগবে। সাধারণত আনইনস্টল করার পর কম্পিউটার রিস্টার্ট করতে হয়। আমরা যদি কোনো কিছু আনইনস্টল করি তখন কম্পিউটারটা রিস্টার্ট করতে হবে। তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত হয়ে সেটা করতে হবে যে আমরা কোনটা আনইনস্টল করতেছি। অন্যথায় ভুলক্রমে এমন সফটওয়্যার আনইনস্টল হয়ে গেল যার কারণে তোমার পুরো সফটওয়্যারটা ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব না হইতে পারে। তবে কোনো সফটওয়্যার যদি তোমরা আনইনস্টল করতে চাও, তবে কোনো সফটওয়্যার আনইনস্টল করার সময় নিশ্চিত করতে হবে যে আমি এটা কোনটা করতেছি। ওকে ওকে, তা নাহলে ভুল ক্রমে যদি এমন সফটওয়্যার আনইনস্টল হতে পারে যার কারণে তোমার যন্ত্রটিতে পুনরায় সফটওয়্যারটি ইনস্টল করা ছাড়া চালানো সম্ভব নাও হতে পারে। এরপর দেখো সফটওয়্যার ডিলিট। আমরা জানি ডিলিট মানে মুছে ফেলা। ডিলিট মানে কি? ডিলিট মানে হলো মুছে ফেলা। মূলত সফটওয়্যার আনইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের আইসিটি যন্ত্র হতে ইনস্টল করা যে কোনো সফটওয়্যার গুলো মুছে ফেলতে পারি। নিশ্চয়ই প্রশ্ন থাকছে তাহলে ডিলিট দিয়ে কি করব, তাই না? কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটি ডিলিট করে দিলেও সফটওয়্যারটি মুছে তো যায় না, বরং আরো সমস্যা তৈরি করে। তাহলে আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। তাহলে নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। নিচের নিয়মটি দেখানো হলো। এই কাজটি করতে হলে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন ডিলিট করতে যা করতে হবে, প্রথমে পূর্বের নিয়মে সফটওয়্যারটা আগে আনইনস্টল করতে হবে, পরে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে কি করতে হবে? প্রথমে কিবোর্ডের যে উইন্ডোজ বাটন আছে, যেটা আমরা বলি কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর একসাথে চাপতে হবে, চেপে রান কমান্ড চালু করতে হবে। তখন এখানে রেগেডিট কথাটা লিখতে হবে। দেখো এই যে এইভাবে
উইন্ডোজ আর যদি একসাথে চাপো তাহলে এই রান কমান্ড, এটা হলো রান কমান্ড, এটা চালু হয়ে যাবে। ওপেন এই জায়গায় এই লাইনে তোমাকে রেগেডিট, এখানে তোমাকে রেগেডিট শব্দটা লিখতে হবে। তো লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। তাহলে ফাইল মেনুতে প্রবেশ করতে হবে। এরপর তুমি ফাইল মেনুতে প্রবেশ করবা। ফাইল মেনুতে প্রবেশ করার পর এক্সপোর্টে ক্লিক করতে হবে। অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে আছে সেটা যেমন সি ড্রাইভে কিন্তু এই সফটওয়্যার গুলো থাকে, এটা সিলেক্ট করতে হবে। নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে। এটা খুবই জরুরি, নাম দিয়ে ফাইলটা সেভ করা অনেক জরুরি, কোনো ভুল হলে যাতে সিস্টেমটা আবার ঠিক করা যায়। অতঃপর এডিটে প্রবেশ করতে হবে। এরপর তুমি এডিটে প্রবেশ করবা। এডিটে প্রবেশ করে ফাইন্ডে ক্লিক করতে হবে। এবার ফাইন্ডে যেতে হবে। যে সফটওয়্যারটা ডিলিট করতে চাও তার নাম এখানে খুঁজতে হবে, কারণ তুমি তাকে যেমন নামটা লিখে রাখছিলা যে কোনটা ডিলিট করবা। এবার ফাইল নেক্সটে ক্লিক করতে হবে। তারপর কি হবে দেখো, এবার সিলেক্ট করতে হবে। এবার আবার তুমি সিলেক্ট করবা, পরে ডিলিটে ক্লিক করে দিবা। ওকে, সর্বশেষ কিবোর্ডের তুমি যদি F3 ফাংশন কি আছে অনেকগুলো, এখানে F3 বাটনটা যদি চাপো রেজিস্ট্রির সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে পারবা। এভাবে সম্পূর্ণ হবে পুরো সফটওয়্যারটি ডিলিট করার প্রক্রিয়া। তার মানে এটা একটা কোশ্চেনে আসছিল যে সফটওয়্যার ডিলিটের ধাপ কয়টি? 12টি। এবার তথ্যের নিরাপত্তা ও সাইবার ঝুঁকি দেখো। বর্তমান সময়ে তথ্য কিন্তু মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ। বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান সম্পদ কি? মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো তথ্য, তাই না? তথ্য সবচেয়ে মূল্যবান সম্পদ। তথ্যের প্রবেশাধিকারের বিবেচনায় উন্মুক্ত তথ্য, এটা হবে তথ্য। উন্মুক্ত তথ্য ও গোপনীয় তথ্য নামে দুইটা তথ্যের প্রকারভেদ রয়েছে। তো উন্মুক্ত তথ্য সকলের অবাধ প্রবেশাধিকার রয়েছে এবং সীমাবদ্ধতা ছাড়াই যে কেউ শেয়ার করতে পারে। যেমন সংবাদ, প্রবন্ধ, সংস্থা বা প্রতিষ্ঠানের প্রেস রিলিজ যেগুলো, এগুলো কিন্তু সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এটি জনসাধারণের ব্যবহারের জন্য তৈরি হওয়ায় এটির জন্য তেমন কোনো জটিল সুরক্ষার প্রয়োজন হয় না। কারণ সংবাদ তো মানুষের জন্যই তৈরি করা হয়, প্রবন্ধ মানুষের জন্যই তৈরি করা হয়, আর প্রেস রিলিজ করে তো মানুষকে জানানোর জন্য, তাই না? এই তথ্যগুলো সুরক্ষার প্রয়োজন নেই। অন্যদিকে গোপনীয় তথ্য অনুমোদিত ব্যক্তি সংস্থার মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে গোপনীয় তথ্যগুলো কি থাকে? অনুমোদিত ব্যক্তি বা সংস্থার মধ্যে সীমাবদ্ধ থাকে। আইনি বাধ্যবাধকতার দ্বারা এগুলো সুরক্ষিত, যেমন বাণিজ্যিক চুক্তি, জাতীয় পরিচয়পত্র, পাসওয়ার্ড ইত্যাদি। অনুমতি ছাড়া গোপনীয় তথ্য প্রকাশ করলে আইনি জটিলতায় পড়তে পারে অথবা আর্থিক ক্ষতিপূরণ প্রদান করা লাগতে পারে। চতুর্থ শিল্প বিপ্লবের এই যুগে আমাদের চতুর্থ শিল্প বিপ্লবের যুগ চলছে। এই যুগে আমাদের বিভিন্ন প্রয়োজনে ব্যক্তিগত তথ্য মাধ্যম হিসেবে ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হয়। এখানে ডিজিটাল প্রযুক্তি বলতে যোগাযোগ, হিসাব নিকাশ, অটোমেশনের মতো কাজগুলো সুচারুরূপে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ডিভাইস এবং সিস্টেমকে বোঝায়, যা বাইনারি আকারে ডেটা প্রক্রিয়াকরণ, সংরক্ষণ বা প্রেরণ করতে পারে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে ডিজিটাল প্রযুক্তি বলতে কি বোঝো? খুবই ইম্পর্টেন্ট একটা সংক্ষিপ্ত প্রশ্ন। ডিজিটাল প্রযুক্তি বলতে যোগাযোগ, হিসাব নিকাশ, অটোমেশনের মতো কাজগুলো সুচারুভাবে মানে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ইলেকট্রনিক যন্ত্রপাতি বা ডিভাইস বা সিস্টেমকে বোঝায়, যেগুলো বাইনারি আকারে ডেটা প্রক্রিয়াকরণ করে, সংরক্ষণ করে এবং প্রেরণ করতে পারে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ তোমাদের এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন যে ডিজিটাল প্রযুক্তি বলতে কি বোঝো? তাহলে তোমরা এইটা সংক্ষিপ্তটা এখান থেকে মুখস্থ করে ফেলবা। তো ডিজিটাল প্রযুক্তির এই প্রসারের ফলে বিভিন্ন ধরনের সাইবার অপরাধের মাধ্যমে তথ্য নিরাপত্তা ঝুঁকিতে পরে মানুষ প্রতারণার শিকার হচ্ছে। সাইবার জগৎ হলো একটি ডিজিটাল স্থান যেখানে মানুষ একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে, তথ্য পেতে পারে। তাহলে এটাও একটা সংক্ষিপ্ত প্রশ্ন যে সাইবার জগৎ বলতে কি বোঝো? তাহলে সাইবার জগৎ কি? সাইবার জগৎ হলো এমন একটা ডিজিটাল স্থান যেখানে মানুষ একে অপরের সাথে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করতে পারে এবং তথ্য পেতে পারে। এটি বাহ্যিক জগতের সমান্তরাল এমন একটি জগৎ যা ইন্টারনেট, ডেটা, কোড দ্বারা গঠিত। তাহলে সাইবার জগৎ ক্রমবর্ধমান এবং বিকশিত হচ্ছে এবং এটি আমাদের জীবনের জন্য অপরিহার্য অংশ। তাহলে এতটুকু একটা প্রশ্ন যে সাইবার জগৎ বলতে কি বোঝো? তাহলে তোমরা এতটুকু লিখলেই হবে। শিখে দেখো সাইবার অপরাধ, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। সাইবার অপরাধ বলতে কি বোঝো? আমরা জানি সমাজ ও আইন বিরোধী যে কোনো কর্মকাণ্ডই অপরাধ, তাই না? সমাজ আর আইন বিরোধী যে কোনো কাজকর্মে কি অপরাধ হিসেবে বিবেচিত। তবে যেসব অপরাধ অনলাইন বা ইন্টারনেটে করা হয় এগুলো কিন্তু সাইবার অপরাধ। তার মানে সাইবার অপরাধ সংগঠনে কম্পিউটার বা ডিজিটাল ডিভাইস এবং ইন্টারনেট অবশ্যই ব্যবহৃত হয়। আবার কখনো কোনো ডিভাইস বা নেটওয়ার্ক নিজেই সাইবার আক্রমণের শিকার হয়। তো সাইবার অপরাধীরা আমাদের ব্যক্তিগত তথ্য চুরি করে আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ করে ফেলতে পারে। তাই সাইবার অপরাধ এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা বিষয়ক ঝুঁকি থেকে নিজেকে মুক্ত রাখার উপায় সম্পর্কে আমাদের জানতে হবে। তো ডিজিটাল মাধ্যমে বিভিন্ন ধরনের সাইবার অপরাধ আছে যার মাধ্যমে তথ্যের নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। নিচে কিছু সাইবার অপরাধ উল্লেখ করা হলো, যেমন দেখো হ্যাকিং। তাহলে হ্যাকিং একটা গুরুত্বপূর্ণ সাইবার অপরাধ। ব্রুট ফোর্স অ্যাটাক, এটা একটা সাইবার অপরাধ। ডেটা ইন্টারসেপশন, এটা একটা অপরাধ। ডিস অ্যাটাক, এটা একটা অপরাধ। আর কম্পিউটার ম্যালওয়্যার, এটা একটা অপরাধ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাকে যদি বলে যে 5টি সাইবার অপরাধের নাম লেখো, এটা একটা সংক্ষিপ্ত প্রশ্ন। ওকে,
তাহলে তোমরা শুধুমাত্র এদের নাম লিখে দিবা। আবার প্রত্যেকটা সম্পর্কে কিন্তু আলাদা সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে। তো হ্যাকিং কি দেখো, সাধারণত অনুমতি ব্যতীত কোনো ওয়েবসাইট বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে তা ব্যবহার করে তার নিয়ন্ত্রণে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নেওয়াকে বলা হয় হ্যাকিং। আর যে হ্যাকিং করে তাকে বলে হ্যাকার। হ্যাকিং বৈধ অবৈধ হতে পারে। কিছু প্রতিষ্ঠান তাদের সিস্টেমের সিকিউরিটির পরীক্ষা নিরীক্ষার জন্য হ্যাকার নিয়োগ করে, মানে ওদেরকে নিয়োগ দেয় যে তুমি ভুল খুঁজে বের করবা। এই নিয়োগপ্রাপ্ত হ্যাকারদের কাজকে বলা হয় কি বৈধ হ্যাকিং বলা হয়। তো এরা সিস্টেমের সিকিউরিটি চেক করে, তবে সিস্টেমের কোনো ক্ষতি করে না। যেমন ইউনিক্স সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে। ইউনিক্সের এই সিস্টেম চেক করার জন্য অনেক বৈধ হ্যাকার রয়েছে। তো এদেরকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার। যারা হলো কি কোনো সিস্টেমের ক্ষতি করে না, এদেরকে বলে হোয়াইট হ্যাট হ্যাকার, সাদা টুপি হ্যাকার। অবৈধভাবে যারা হ্যাকিং করে তাদেরকে বলা হয় ক্র্যাকার। যারা অবৈধভাবে করে তাদেরকে বলা হয় কি ক্র্যাকার। অবৈধ হ্যাকাররা বা ক্র্যাকাররা ইন্টারনেট এবং অন্যান্য নেটওয়ার্ক ব্যবহার করে ডেটা চুরি করে অথবা নষ্ট করে দেয়। এরা ডেটা চুরি করে, ডেটা নষ্ট করে দেয়। এদের কাছে সাধারণত বেশ কিছু টেকনিক থাকে যা ব্যবহার করে এরা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যারের সিস্টেমের দুর্বলতাগুলো খুঁজে বের করে পাসওয়ার্ডগুলো জেনে ফেলে, ফলে সহজেই ক্ষতি সাধন করতে পারে। এদেরকে বলা হয় ব্ল্যাক হ্যাট হ্যাকার। ব্ল্যাক হ্যাট হ্যাকার তার মানে যারা ইন্টারনেটে কি করে, যারা ইন্টারনেটের মাধ্যমে সফটওয়্যারের সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করে পাসওয়ার্ডগুলো জেনে ক্ষতি সাধন করে, এদেরকে বলা হয় কালো টুপি হ্যাকার। হ্যাকিং অপরাধের প্রবণতা দিন দিন বেড়েই চলছে। হ্যাকিং এর মাধ্যমে সাইবার অপরাধ সংগঠিত হয়। হ্যাকাররা অন্যের ইমেল দেখতে পারে এবং ওয়েব সার্ভারে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে অথবা নেটওয়ার্কে ফাইল চুরি করতে পারে।